নো, মনে হচ্ছে কেউ 7 তলাতে দরজাটা খোলা রেখে দিয়েছে। এবার তো সিঁড়ি দিয়েই যেতে হবে। Who's there? ও তুমি তুমি তো সেই, আমি তোমার নামটা ভুলে গেছি। কত বছর পরে দেখা হচ্ছে। হাউ আর ইউ মাই চাইল্ড? লিফট বন্ধ ছিল বলে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল, আর হঠাৎ করে গলার চেনটা ছিঁড়ে গিয়ে নিচে পড়ে যায়। পুঁতির ওপর পা পড়েছিল বোধহয়, তাই পিছলে পড়ে গেছে। না সালভে, যদি পা পিছলে নিচে পড়তো তাহলে কিছু পুঁতিও নিচে পড়তো, কিন্তু সব পুঁথি এক জায়গাতেই পড়েছিল। এই চেনটা ওনার গলার তুলনায় ছোট মনে হচ্ছে, তার মানে এটা এনার নয়, অন্য কারোর। কার হতে পারে স্যার? তার যার এই বোতামটা মিসেস সালদানার খুনি। এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। একটা নতুন কেস। মনে হচ্ছে না যে আমরা 10 বছর পর আবার দেখা করছি এই রেস্টুরেন্টে, যেটাতে আমরা কলেজের দিনগুলো কাটিয়েছিলাম। হোয়াট আ লাভলি আইডিয়া ম্যান ফর রিইউনিয়ন। আই এগ্রিড। এই আইডিয়াটা কার ছিল? আমার আর কার হবে? এমনিতেও তোমরা তো বোরিং এর মতো। প্রত্যেকবার লাইফ অফ দ্য পার্টি তো আমাকেই হতে হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক সুইটহার্ট? লাইফ অফ দ্য পার্টি জানি না, কিন্তু আমার লাইফে তো পার্টি শুধু তোমার জন্য। শুনলে তোমরা, আমাদের বিয়ের 9 বছর হয়ে গেছে। কৌস্তব, 9 বছর। আর আজকেও আমাকে অতটাই ভালোবাসে যতটা ওই সময় বাসতো। নইলে বেচারি অরুণা আজ তোমার সাথে থাকতো, আর না জানে কোন অন্ধকার কিচেনে তোমার জন্য রুটি বেলতে থাকতো। ও প্লিজ, কৌস্তব এতটাও বোরিং নয়, জিনিয়াসও। না হলে এমনি করে এত বড় ফিনান্স কোম্পানি ও নিখিলের সাথে চালাতে পারতো না। আমার তো শুধু টাকা, কিন্তু আসল পরিশ্রম তো আমার ভাইয়ের। আরে তুই খাচ্ছিস না কেন? তুই তো জানিস ভাই, আমি খাই না। তাহলে বেঁচে থাকো কেন? কার মেসেজ এসেছে? না, কারণ না। এই, তোমার কোনো সিক্রেট গার্লফ্রেন্ড নেই তো? তুমি বলতে কি চাইছো? ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট উইথ মি, ওকে? আমি তো শুধু মজা করছিলাম। কিন্তু আমি মজা করছি না। কেউ আমার পার্সোনাল ব্যাপার নিয়ে ইয়ার্কি মারলে আমার ভালো লাগে না, আন্ডারস্ট্যান্ড? এতে পার্সোনাল ব্যাপার কোথায়? অরুণা তোর ওয়াইফ তো। হ্যাঁ, এটা তুই ভুলিস না, বুঝলি? আর এই তোর প্লেটে গাজর আছে না, চুপচাপ গাজর খা, খরগোশ কোথাকার। কৌস্তব, ডোন্ট মাইন্ড হিম। তুমি তো জানো ওর নেচার। প্লিজ। বেচারা কৌস্তব, যে হাতটাকে ভালোবাসার জন্য সারা জীবন ধরতে চাইলো, ও হাতটা পেলো তাও দয়ায়। লুজার, লুজার। আই এম নট এ লুজার। লুজার নই আমি। আর তুই আমাকে লুজার বলতেও পারতিস না যদি না 10 বছর আগে আমি তোর মতো লুজারের কথা না শুনতাম। তাহলে অন্য কিছু হতো। কি? আমি আর অরুণা 10 বছর আগে কি? হ্যাঁ, তুই আর অরুণা
এটাই বলতে চাস তুই? আরে জেগে যা স্বপ্ন থেকে, ঘুম থেকে উঠে পড়, নইলে আমি তোকে জাগিয়ে দেবো। কৌস্তব, তুমি আমি ভুলে যাও না কেন? সেটাই সবার জন্য ভালো হবে। বেচারা কৌস্তব, যে হাতটাকে ভালোবাসার জন্য সারা জীবন ধরতে চাইলো, ও হাতটা পেল তাও দয়ায়। লুজার, লুজার, লুজার। কৌস্তব, তুমি আমি ভুলে যাও না কেন? সেটাই সবার জন্য ভালো হবে। তুমি আমায় ভুলতে পারো অরুণা, কিন্তু আমি নই। আমি ভুলতে পারবো না। যদি না 10 বছর আগে আমি তোর মতো লুজারের কথা না শুনতাম। কে বাঁচিয়েছে আমাকে? আমি অরুণা, তোমার কিছু হয়ে যাওয়ার আগেই আমি তোমায় বাঁচিয়েছি, তাই না কৌস্তব? বল না। ভিক্টরি তোমায় বাঁচিয়েছে। থ্যাঙ্কস ভিক্টর। ভিক্টর, তোমার হয়েছেটা কি ভিক্টর? আজকাল ছোট ছোট কথায় রেগে যাও। মাথা টিপে দেবো? ডোন্ট। কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছি। হ্যালো, আমি তোমায় বারণ করেছি না যে এই সময় ফোন করবে না? আরে তুমি বুঝতে পারো না কেন? আরে ওখানে অরুণা ছিল। আরে ও যদি সন্দেহ করতো? আচ্ছা, তোমার তো কিছু যায় আসে না, তাই না? এক মিনিট, কি বললে তুমি? তুমি কাছাকাছি আছো? হোয়াট দ্য হেল ইয়ার? কে? কে তুমি?
ছাড় ছাড় ভাই, গরম জল খাই একটু। চল চল চল। আরে 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 এ কি জল জল জল? আরে আমি সেঞ্চুরি মেরেছি, জল তেষ্টা পেয়েছে। আরে আমার এই জলটা ছাড় দাও না। ছাড়, গরম জল, এটা ফুটন্ত জল, মুখ পুড়ে যাবে। আরে বরুণ, ঠান্ডা জল দে ওকে। এখানে কেন আসলি রে? নিজের ঘরে কেন গেলি না জল খেতে? আমার মা না বাইরে গেছে, বাবাও বাইরে গেছে। স্যার এটা ভালো ব্যাপার, যখনই এর মা বাইরে যায় এ এখানে চলে আসে। ধন্যবাদ কেডি আঙ্কেল। কেডি আঙ্কেল, হ্যাঁ? আমার তোমার ধাঁধা খুব ভাল লাগে, আরেকটা ধাঁধা বলো না। আচ্ছা ভাবছি, দাঁড়া। হ্যাঁ দেখ, একটা লাল রঙের বালতি রয়েছে জলে ভর্তি, আর বালতির ওজন 10 কিলো। কিন্তু যখন আমি বালতির মধ্যে কিছু রাখছি তো সেটার ওজন কমে গিয়ে 9 কিলো হয়ে যাচ্ছে। বল কিভাবে? বরুণদা বলো না এটা কি করে হবে। আরে আমি জানি না। কেডি আঙ্কেল, তোমাকে এত শক্ত ধাঁধা কে বলে? এটা আমার বাবা জিজ্ঞেস করেছিল আমাকে যখন আমি তোর বয়সী ছিলাম। তাই আমিও আমার বাবাকে জিজ্ঞেস করে আসি। আচ্ছা ভাগ। আরে গ্লাসটা তো দিয়ে যা। ভীষণ বিচিত্র বাচ্চা এটা, না? আইস স্যার। আচ্ছা স্যার, মাথা খাটানোর ট্রেনিং আপনাকে ছোটবেলা থেকে আপনার বাবাই দিতেন? হ্যাঁ, সেটা তো তিনি করেইছেন, কিন্তু যখন সেটা আমি ব্যবহার করলাম আদালতে, ওনার রাগ হয়ে গেল। হ্যালো, হ্যাঁ ভিক্টর মুখার্জি, এই কেসটার সম্বন্ধে তো আমি পড়েছি। কাকে গ্রেফতার করেছে? কি নাম বলেন আপনি? কৌস্তভ কি? কৌস্তভ বাঞ্জারা? বস এখানে, নড়বি না এখান থেকে। হ্যালো, কিছু জানতে পারলে? তো বাড়িটা ওনার ছিল না, ভাড়া থাকতেন। আর কোনো ব্যাংক ব্যালেন্স? ও আই সি, থ্যাংক ইউ। স্যার কিছু জানতে পারলেন ওই বৃদ্ধার ব্যাপারে? না, আমি তো শুধু এটাই ভাবছি সালভে, যে কেউ 70 বছরের বৃদ্ধা মহিলাকে কেন মারবে? জমি জমা স্যার। খুব বেশি হলে 10 থেকে 15,000 টাকা ছিল ওনার কাছে। না নিজের বাড়ি, না কোনো দামি জিনিস, না কারোর সঙ্গে কোনো শত্রুতা, না ঝগড়া। একটা সিম্পল মহিলা। একজন এমন মহিলাকে মেরে কারোর কি লাভ হতে পারে? সালভি, ইনি কে? স্যার ভিক্টর মুখার্জির মার্ডার কেসে ধরেছি স্যার, কোন এক কৌস্তভ বাঞ্জারা। এনেকে নিয়ে যাও। চল। চল। কৌস্তব, দেখা করানোর জন্য তোমার লয়ারকে নিয়ে এসেছি, মিস্টার কেডি পাঠক। কৌস্তব আর আমি কলেজের সময় থেকে বন্ধু। ইনফ্যাক্ট আমরা একসাথে একটা ফিনান্সিয়াল কনসালটেন্সিও চালাচ্ছি। যেই রাতে ভিক্টরের মার্ডার হয় সেই রাতে কৌস্তব ওখানে ছিলই না স্যার। আমরা ওয়েলিংটন ক্লাবে একটা বিজনেস মিটিং করছিলাম। এই কথাটার কোনো প্রমাণ রয়েছে? ইয়েস স্যার, ওখানকার ম্যানেজার্স আর ওয়েটার্স ওনারা আমাদের দেখেছিলেন ওখানে। ইনফ্যাক্ট আমরা রাত 1টা পর্যন্ত ছিলাম। আর যদি ইনি আপনার সঙ্গেই থাকেন আর এই বিষয়টা প্রমাণ থাকে, তো এই কেসটাই তো দাঁড়ায় না। দোষারোপ কি করে করবেন ওনাকে? আমি ওখানে ছিলাম স্যার, যেখানে ভিক্টরের মৃত্যু হয়েছিল। আপনি বলছেন যে আপনি ওখানে ছিলেন, আর আপনার বন্ধু বলছেন যে আপনি ওনার সঙ্গে ছিলেন। সত্যিটা কি? নিখিল মিথ্যে বলছে স্যার, আমায় বাঁচানোর জন্য। ও জিমখানার ম্যানেজার আর ওয়েটারদেরকে পয়সা দিয়েছে যাতে ওরা আমাদের পক্ষে সাক্ষী দেয়। আসলে সেই রাতে আমি নিখিলের সঙ্গে জিমখানায় ছিলাম না। কৌস্তববাবু, ভালো লাগলো যে আপনি আপনার বন্ধুর এই মিথ্যাতে সহায়তা করলেন না। আমি মিথ্যা বলতে ঘেন্না করি স্যার, জীবনে একবারই মিথ্যে বলেছি, আর আজও পস্তাচ্ছি। সত্যি বলেছেন। আর আমি আপনার এই কেসটা নেব কি নেব না সেটা আর একটা সত্যির ওপর নির্ভর করছে। এই হত্যাটা কি আপনি করেছেন? না। আপনার অস্বীকার করাতে কি হয় মিস্টার কৌস্তভ বাঞ্জারা? এইমাত্র আপনি বললেন যে আপনি ওই রাতে আপনার বন্ধু ভিক্টরের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ওনার বাড়িতে। আগে হ্যাঁ, কিন্তু যতক্ষণে আমি ওর বাড়িতে পৌঁছেছিলাম ততক্ষণে কেউ ওকে খুন করে দিয়েছিল। মানে আপনি ওখানে ছিলেন না?
আগে না। ইওর অনার, প্রজেক্ট ব্রিজের পাশের ডোবার থেকে পুলিশ এই গানটাকে উদ্ধার করেছে। এই গানটা দিয়ে ভিক্টরকে খুন করা হয়েছে। এটা কি আপনার গান? আগে না। রিওনার এই বন্দুকটা আমার মক্কেলের নয়, আর না তো এটার ওপর তার আঙুলের ছাপ রয়েছে। ইয়েস ইওর অনার, মিস্টার পাঠক একেবারে ঠিক বলছেন। এই গানটাতে ওনার আঙুলের ছাপ একেবারেই নেই। তো তাহলে অবত্রমানী বাবু, আমার মক্কেলের বিরুদ্ধে অন্য কোনো সাক্ষ্য রয়েছে আপনার কাছে? আগে হ্যাঁ মিস্টার পাঠক, আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে। ইওর অনার, সেই রাতে সাংগ্রিলা রেস্টুরেন্টে ভিক্টর আর কৌস্তবের ভিতর অনেক গরমাগরম চলে। ব্যাপারটা এত দূর চলে যায় যে হয়তো হাতাহাতি হতে পারে। না না অবত্রমানী বাবু, আমি এটা বুঝতে পারলাম না। ঝগড়া তো আমাদের দুজনের মধ্যে হয়, তাহলে এক্ষেত্রে কি প্রমাণিত হচ্ছে এটা? ওনাদের দুজনের মধ্যে 10 বছরের পুরনো একটা শত্রুতা ছিল মিসেস মুখার্জিকে নিয়ে। কলেজের সময় যখন এনারা পড়াশোনা করতেন তখন উনি ভালোবাসতেন অরুণা দেবীকে। যার ফলে ভিক্টর খুব হিংসা করতেন, জ্বলতেনও। এটা হত্যার কারণ তো নয় অবত্রমানী বাবু। একদম ঠিক বলছেন আপনি, কিন্তু সেই রাতে নিজের রাগকে ঠান্ডা করার জন্য উনি যখন বাড়িতে ফেরেন, উনি প্রথমবার নেশার আশ্রয় নেন, এটা ভেবে যে ওনার ভেতরে যে আগুনটা জ্বলছে সেটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু সেরকম হয়নি। ওই নেশা ওনার ভেতর জ্বলতে থাকা আগুনকে আরো বাড়িয়ে দেয়। সেই ঝোঁকের মাথায় উনি বাড়ি থেকে বেরোন, নিজের বাড়ি থেকে বের হন ভিক্টরের বাড়ির দিকে যাওয়ার জন্য। যখন উনি ওখানে পৌঁছন, উনি দেখলেন ভিক্টর বাইরে পায়চারি করছে। ওই মুহূর্তে উনি প্রতিশোধ, ক্রাইম অফ প্যাশন। না অবত্রমানী বাবু, আমি তো এটা বুঝতে পারলাম না। এই যে ঘটনাক্রম আপনি বললেন যে এই যে এখানে একটা পিস্তল রয়েছে, সেটা আমার মক্কেলের হাতে কিভাবে আসলো? গুড কোয়েশ্চেন মিস্টার পাঠক। ইওর অনার, পুলিশ তাদের তদন্তে এটা পেয়েছে যে এই গান ওয়ার্ল্ডলিতে একজন লোক থাকে যে একেবারে অবৈধভাবে অস্ত্র বিক্রি করে, সেই গানটা বিক্রি করেছে। আমি আদালতের কাছে আবেদন করব যে ওই ব্যক্তিকে কাঠগড়াতে দাঁড় করানো হোক। স্যার, আমার নাম হলো লোবো। আমি গান, হাতিয়ার ইত্যাদি বিক্রি করি। এই গানটাও আমিই বিক্রি করেছিলাম। কাকে? এই লোকটাকে, কৌস্তব। সাইলেন্স। সে রাতে আমার কাছে ল্যান্ডলাইন নাম্বার থেকে একটা ফোন আসে। ওনার বললেন আর্জেন্ট একটা গান চাই, হাফ অ্যান আওয়ারের মধ্যে, টাকার কোনো টেনশন নেই। আমিও ভাবলাম ভালো মুরগি আছে, ডাবল দাম বলে দিলাম। ও হ্যাঁ বলে দিল। তারপর আমি আমার বাইকে চড়ে ওকে গান দিতে চলে গেলাম ওয়াডালা সার্কেল। হ্যাঁ, আমি এসে গেছি। গান কোথায়? টাকা কোথায়? তোমার সামনে গ্রে কালারের একটা গাড়ি আছে। হ্যাঁ তো? ওটা ডিকিতে একটা ব্যাগ আছে। গানটা ওখানে রাখো আর ব্যাগটা তুলে নাও। ব্যাগটায় টাকা আছে, কোনো চালাকি করবে না। ফোন চালু রেখো। হ্যাঁ, কাজ হয়ে গেছে। তো মিস্টার লোবো, আপনার বক্তব্য অনুযায়ী, এক্সকিউজ মি, ওনার গাড়ি ওই যে ব্যারিকেড লাগানো ছিল রাস্তাতে, তার মাঝখান থেকে বেরিয়ে গেল। হ্যাঁ স্যার। কোনো রকম বাধা ছাড়াই? হ্যাঁ সাহেব, চট করে। তো সেটা অনুসারে তো এটা বলা যেতে পারে যে কোনো রকম টালমাটাল অবস্থা হয়নি, গাড়ি একদম নিয়ন্ত্রণেই ছিল। নিয়ন্ত্রণ বলতে? নিয়ন্ত্রণ
মানে কন্ট্রোলে ছিল গাড়িটা? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম এক্সপার্ট কন্ট্রোলে ছিল। একদম এক্সপার্ট কন্ট্রোলে ছিল, এই বিষয়টা নোট করা হোক ইওর অনার। নিয়ন্ত্রণে ছিল গাড়িটা, আর গাড়ির ভেতর যেই ব্যক্তি ছিলেন আপনি তার মুখটা দেখেছিলেন, তাকে দেখেছিলেন আপনি, ইনি ছিলেন সেই ব্যক্তি? না স্যার, আমি শুধু ফোনেই কথা বলেছিলাম। আজকে ফার্স্ট টাইম এই লোকটাকে দেখছি আমি। তো সম্ভবত এটা অন্য কেউ হতে পারে, যার আওয়াজ নকল করে আপনাকে বোকা বানানো হলো। হতে পারে এটা? হতে পারে সাহেব। মিস্টার লোবো, এক্সকিউজ মি মিস্টার পাঠক, হ্যাঁ হ্যাঁ, আপনি গাড়ির নাম্বার নোট করেছিলেন? হ্যাঁ স্যার, গাড়ির নাম্বার নোট করেছিলাম। কি নাম্বার ছিল? MH02AL1093। এই নাম্বারটা একটু চেনাশোনা মনে হচ্ছে, তাই না কৌস্তভ? মানে আগে এটা আমারই গাড়ির নাম্বার, কিন্তু আমি ওর থেকে কোনো গান নিইনি, আর নাই আমি ওকে কোনো ফোন করেছিলাম। মিথ্যে বলছেন ইওর অনার, এই লোকটি সরাসরি মিথ্যে কথা বলছেন। উনি পিসিও থেকে প্রথমে মিস্টার লোবোকে এই গানের জন্য ফোন করেন, পরের ফোনটাও উনি ওই পিসিওটা থেকেই করেন, এইবার ওনার বন্ধু জিয়া বর্মাকে। হ্যাঁ স্যার, ওই রাতে কৌস্তবের ফোন এসেছিল নেশাতে। আই ওয়াজ শকড। কৌস্তব, তুমি মদ খেয়ে আছো? হ্যাঁ, আমি খেয়েছি। আজ 10 বছর পর আমি খেয়েছি। কৌস্তব, তুমি এটা খুব ভালো করে জানো যে তুমি মদ খেলে নিজেকে সামলাতে পারো না। কোথায় আছো এখন? আমি এখানে আছি, এই ফরজার স্ট্রিটে একটা পিসিও আছে, আমি ওখান থেকে বলছি। আমি নেশা করে আমার মোবাইল ফোন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ সরি, ওই ফোন পড়ে গেছিল হাত থেকে, আমি ওই ফোনটা ফেলে এসেছি বাড়িতে। ফ্রজের স্ট্রিট, ওখানে তো ভিক্টর আর অনুরাও থাকে না? হ্যাঁ জানি ওরা এখানেই থাকে। তুমি ওখানে কি করছো? আমি এখনই ওদের বাড়িতে যাব, আর আর অনুনাকে সব বলে দেবো যে 10 বছর আগে কি হয়েছিল। কৌস্তব প্লিজ, এইসব জিনিসে এখন কি মানে আছে? উল্টো তোমারই কষ্ট হবে। তো কি আমি দুঃখ পাচ্ছি না? 10 বছর থেকে মিথ্যের বোঝা নিয়ে ঘুরছি আমি। ওই ভিক্টর রোজ হাসে আমার উপর, আমায় নিয়ে মজা করে। আজ ওর খেলা শেষ, আজ ভিক্টরের খেলা শেষ, আমি সব বলে দেবো। কৌস্তব প্লিজ, তুমি মদ খেয়ে আছো আর নিজেকে সামলাতে পারছো না। আর আমার এই নেশা আমার প্রতিশোধ শেষ হওয়ার পরেই নামবে। কৌস্তব, কৌস্তব। আর কৌস্তব সেটাই করলো যেটার ভয় পাচ্ছিলাম। ও ভিক্টরের উপর গুলি চালিয়ে দিল। মানে এক মিনিট একটু জায়গা দিন আমাকে। জিয়া দেবী, আপনি কি করে জানলেন যে কৌস্তব ভিক্টরের ওপর গুলি চালিয়েছে? তাহলে আপনার সঙ্গে যখন কথাবার্তা হচ্ছিল কৌস্তবের, তখন কি কৌস্তব কোনোভাবে তার ইচ্ছা প্রকাশ করেছিল কি এরকম কিছু বলেছিল যে ও ভিক্টরের ওপর গুলি চালাতে চাইছে, ও ভিক্টরকে মারতে চাইছে? আগে না, কিন্তু এটা বলেছিল যে ভিক্টরের খেলা শেষ আর ও ঠিক প্রতিশোধ নেবে ওর থেকে। হ্যাঁ, তো এই খেল খতম, তোকে দেখে নেবো আগে, আমি এটার বদলা নেবো, এরকম তো আমরা হামেশাই ছোটবেলায় ক্রিকেট খেলার মাঠে এরকম হুমকি দিতাম। তো এরকম হুমকিকে হত্যার সঙ্গে জোড়া যায় না, তাই বলছিলাম আমি। আগে আপনি ঠিকই, কিন্তু ভিক্টরকে তাহলে কে মারলো? হ্যাঁ, এইটা আমরা জানি না এই সময়, কিন্তু আমরা খোঁজ নেব। ইয়নার যেই ভিক্টরের ওপর গুলি চালিয়ে থাকুক না কেন, সে কৌস্তব নয়। হ্যাঁ, মানছি যে সেই সময় কৌস্তব ওখানে উপস্থিত ছিল, কিন্তু যেই পিস্তল থেকে গুলি চালানো হয় সেটা ওনার নয়, আর ওই পিস্তলে তার আঙুলের ছাপ নেই, আর কোনো রকম প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই যে কৌস্তবকে ভিক্টরের ওপর গুলি চালাতে দেখে। ঠিক বলছি আমি স্যার? কামন মিস্টার পাঠক, লোবো গিয়ে কৌস্তবের গাড়িতে গানটা রাখলো, সেটা যথেষ্ট নয়? আগে নয় প্রসিকিউটর সাহেব, কেননা ইওর অনার, লোবো সাহেব আর জিয়া বর্মার বক্তব্য এখানে অসম্পূর্ণ। কৌস্তব ওই পিস্তলটা চালায়নি, কারণ ওই পিস্তলটা চালাতে একেবারেই সমর্থ নয়। মিস্টার পাঠক, আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারলাম না। না না না, আমি বুঝিয়ে বলছি। আপনি বলেছিলেন যে কৌস্তব ওই রাতে যথেষ্ট নেশাগ্রস্ত ছিল। একদম। এবার এটা বলুন যে যেই ব্যক্তি জীবনে কখনোই নেশা করেনি, তার উপর এই নেশা করার প্রভাবটা যথেষ্টই বেশি হবে। আগে হ্যাঁ, তখন তো
মস্তিষ্ক নিয়ন্ত্রণেই থাকবে না? মস্তিষ্ক তার নিয়ন্ত্রণে ছিল না, তার মানে এটা দাঁড়ায় যে শরীরও তার নিয়ন্ত্রণে ছিল না। হ্যাঁ, হতে পারে নাকি এটাই অবশ্যম্ভাবী এই কন্ডিশনে তো হয়েই থাকবে। এই কন্ডিশনেই হবে, ইওর অনার। জিয়া দেবী, যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল কৌস্তবের, তখন কি কোনোভাবে ওর হাত থেকে ওই রিসিভারটা পড়ে গিয়েছিল? হ্যাঁ পড়েছিল, আর তাও দুবার। একবার নয়, দুবার, ইওর অনার। প্রসিকিউটর সাহেব, এবার আপনি বলুন যে যেই ব্যক্তি এতটাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল, যার হাত থেকে রিসিভার দুবার পড়ে যায়, যে হালকা একটা রিসিভার নিজের হাত দিয়ে ধরে থাকতে পারছিল না, যে ওই ফোনটাকে সামাল দিতে পারছিল না, সেই ব্যক্তি এতটা ওজনের একটা পিস্তল নিজের হাতে তুলে নিয়ে নিশানা তাক করে, আর ফরেনসিক্সের রিপোর্ট অনুযায়ী তার কতটা দূরত্ব থেকে গুলিটা এসেছিল ভিক্টরের কাছে? প্রায় 10 মিটার। 10 মিটারের দূরত্ব থেকে 3টি গুলি চালানো হয়েছিল, দুটো বুকের ওপর আর একটা গলায়, একদম ঠিক নিশানাতে। তো যেই ব্যক্তি এতটাই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, এত ভারী একটা পিস্তল তুলে উনি একদম নির্দিষ্ট লক্ষ্যে 10 মিটার দূরত্ব থেকে গুলিও চালিয়ে দিলেন। কিভাবে সম্ভব মনে হচ্ছে এইসব আপনার? গুলিটা লাগা আর রিসিভারটা পড়ে যাওয়া, এটা দুটো আলাদা হতে পারে। না না না, এই আলাদা আলাদা মানে কিভাবে এটা সম্ভব হতে পারে? প্রসিকিউটর সাহেব আমাকে বলুন। রিসিভারটা পড়লো, আগে উনি তোলার চেষ্টা করলেন। দেখুন, আপনি আপনার এই সাক্ষী যিনি এসেছিলেন লোবো সাহেব, উনি আমাদের বলেছিলেন যে গাড়িতে ওই কৌস্তব ছিল, যে ওনাকে ফোন করেছিলেন, বন্দুক নিতে যে এসেছিল। উনি যখন গাড়ি চালিয়েছিলেন, হতে পারে গাড়িটা ওনার, কিন্তু যখন গাড়িটা চালাচ্ছিলেন তখন ওই গাড়ির চালক ওই গাড়িটাকে কিছুটা এরকম ভাবে ওখান থেকে বের করেছিল যে কোনো রকম ধাক্কা না লেগে ব্যারিকেড সামনে গাড়িটা বেরিয়ে গেল। উনি বলেছেন, আদালতে বক্তব্য রেখেছেন যে গাড়ি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল গাড়িটা। ইয়নার গাড়ি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ওই রাতে প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী কৌস্তভের মস্তিষ্ক আর শরীর এই দুটো নিয়ন্ত্রণে ছিল না। ইয়নার গাড়ি নিয়ন্ত্রণে ছিল, এটার মানে হলো যে ওই গাড়ির চালকও নিয়ন্ত্রিত অবস্থায় ছিল। গাড়ির চালকও নিয়ন্ত্রণে ছিল, কিন্তু কৌস্তভ ওই রাতে নিয়ন্ত্রণে ছিলেন না। আপনারই বক্তব্য অনুসারে উনি সেদিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। 10 মিনিট আগে চাওলার কাছ থেকে এই কাগজটা পেয়েছি। এতে লেখা আছে ভিক্টর মুখার্জি মার্ডার কেস। ইওর অনার, এই সিডিটাকে চালানোর অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। এবছর আমার জন্মদিনে যখন ভিক্টর আমায় ঘড়ি গিফট করলো, তো আমি ভাবলাম চলো ছাড়ো, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ভুলে যাও পুরনো কথা। তারপরেও আমার কাছ থেকে আমার গাড়ি নিল আর ও গাড়ি ধাক্কা মারলো, তাও আমি কিছু বলিনি। কিন্তু আজ রাতে ওই সাংগ্রিলা বারে অরুণের সাথে অসভ্যতামি করলো, আর তারপরে আমার সঙ্গে। এখন আমার মাথা খুব গরম আছে। এখন আমি ভিক্টরকে ওর কাজে শাস্তি দেব, ছাড়বো না আমি ওকে। আমি না আন্টি, ওই লোবো থেকে একটা গান নেবো আমি, আর ওই গান দিয়ে আমি ওই ভিক্টরকে মেরে দেবো, আর তারপর অরুণা আমার হয়ে যাবে, চিরকালের জন্য আমার হয়ে যাবে। কৌস্তবের যেটা হওয়ার ছিল, প্রথম থেকেই হওয়ার ছিল। ভিক্টর শেষ, ভিক্টর ফিনিশ। গুড বাই ভিক্টর। সাইলেন্স। এটা আপনারই কণ্ঠস্বর, কৌস্তব। আগে হ্যাঁ, মানে না 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 না, এটা আমার আওয়াজ নয় স্যার। মিথ্যে বলছেন আপনি, সরাসরি মিথ্যে বলছেন। এটা আপনারই কণ্ঠস্বর। আমি তো এটা বলবো যে এখন আর সন্দেহের কোনো জায়গাই নেই। না, একটা কথা আছে প্রসিকিউটর সাহেব, কেননা এই রেকর্ডিং থেকে প্রশ্ন উঠছে যে যদি ইনি বলে থাকেন, যদি এই কণ্ঠস্বর ইনার হয়, তো এই রেকর্ডিং কে করেছেন, কখন করেছেন, আর কেন করেছেন, আর কিভাবে, আর কেন এই সিডি আমাদের পাঠানো হয়েছে? মিস্টার পাঠক, যখন পাকা আম সামনে পড়ে আছে তখন গাছ গোনার কিসের প্রয়োজন? ইওর অনার, ইটস আ ক্লিয়ার অডিও এভিডেন্স, অপরাধের স্বীকারোক্তি। ইয়নার, সম্ভবত বয়োজ্যেষ্ঠ উকিল এই অবত্রমাণী বাবু এটা ভুলে গেছেন যে অডিও রেকর্ডের ওপর ভিত্তি করে আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না যতক্ষণ না পর্যন্ত এই অডিও সিডির একটা পরীক্ষা করা হয়। আমি আদালতকে অনুরোধ করব যে এই কার্যক্রমটা স্থগিত করা হোক। এই আদালত এই সিডির পরীক্ষা হওয়া পর্যন্ত মুলতবি করা রইল। ওটা আমার আওয়াজ নয় স্যার। কণ্ঠস্বরটা তো আপনারই কৌস্তব। কিন্তু স্যার আমি এরকম কিছু কখনো বলি না। বলেননি তো, তাহলে আপনার আওয়াজটা টেপের উপর আসলো কি করে?
যদি বলেও থাকি তো আমার মনে নেই স্যার। আমি 10 বছর পরে কোনো নেশা করেছিলাম স্যার। আই ডোন্ট নো। হয়তো যেই রাতে ভিক্টর মারা গিয়েছিল তুমি নেশার ঘরে এইগুলো বলে ফেলেছিলে, আর কে হয়তো তোমার আওয়াজ টেপ করে নিয়েছে। না, কে কে টেপ করেছিল? কে ছিল তোমার সঙ্গে? আমি তো একলাই ছিলাম স্যার। হ্যাঁ, ওই জিয়াকে আমি পিসিও থেকে ফোন করেছিলাম। ব্যাস, আই এম শিওর যেটা জিয়াই করে থাকবে। জিয়া তোমার কলেজের দিন থেকে তোমাকে ডিসলাইক করে। আই এম শিওর স্যার। দেখো নিখিল, বিষয়টা এখানে নয় যে ওই রেকর্ডিংটা কে করেছে, ওই সিডিটা কে পাঠিয়েছে। বিষয়টা হলো এই যে ওই রেকর্ডিংয়ে তোমার কণ্ঠস্বর এলো কি করে। এটা এক প্রকার দোষ স্বীকার। জিয়া, এই ফটোগ্রাফটা তখনকার যখন আমি আর ভিক্টর মানালি গিয়েছিলাম। দেখিস না, আরো দুঃখ পাবি। সেই জন্য তো ভিক্টরের সব স্মৃতিগুলোকে এই বাক্সটাতে ভরে নিজের থেকে দূরে করে দিতে চাইছি। কিন্তু জিয়া, এত পুরনো সম্পর্ককে কি করে ভুলে যাব? 10 বছরের পুরনো সম্পর্ক। ভিক্টর 10 বছর পর্যন্ত আমার সঙ্গে ছিল। কি করে ওকে ভুলে যাব? এই কৌস্তব এটা কি করে দিল জিয়া? আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে কৌস্তবের তোমার জন্য ভালোবাসা এত দূর। এই ঘড়িটা তুমি ভিক্টরকে দিয়েছিলে না? এটাকে তো আমি প্রথমবার দেখছি। এটাতে কিছু লেখা রয়েছে, টু ভি উইথ লাভ ফ্রম এন। এন? টু ভি উইথ লাভ ফ্রম এন। এন দিয়ে কে আছে জানি না। 1 মিনিট, ভিক্টরের মোবাইল চেক করি, হয়তো এটার থেকে কিছু জানা যেতে পারে। ভিক্টরের মোবাইলে একটা নাম্বার থেকে এত মিসড কল। নরেশ? জিয়া, সেই দিন রেস্টুরেন্টে ভিক্টরের কাছে এই নরেশেরই মেসেজ এসেছিল। আর ভিক্টর লাস্ট টাইম এর সাথেই কথা বলেছিল। নরেশ কে হয়? ওর বন্ধু নাকি? জানি না, প্রথমবার নাম শুনছি। নরেশ। জিয়া, ফোন করে দেখি। হ্যাঁ, কিন্তু আমার ফোন থেকে। হ্যালো হ্যালো, নরেশ? সরি, রং নাম্বার। 1 মিনিট, আপনি ভিক্টর মুখার্জিকে চিনতেন? ভিক্টর? হু ইজ দিস? আগে আমি ওনার ওয়াইফ বলছি। আপনাকে। হ্যালো হ্যালো, অরুণা, হ্যাঁ আমি আসছি, আমার একটা মিটিং আছে। এটা থ্যাংক ইউ। নিখিল, তুই জানিস ভিক্টরের অ্যাফেয়ার কার সাথে ছিল? স্যার, এন ইন বিল্ডিং রেজিস্টার। আপনি দেখতে চেয়েছিলেন না? হ্যাঁ সালভে, এটা জানার জন্য যে ওই রাতে মিসেস সালদানা সিঁড়ি থেকে নিচে পড়ে যান, তো ওনার বিল্ডিংয়ে কে কে এসেছিলেন রাত 10:15 নাগাদ? কৌস্তব বনজারা, 10:12। সালভে, কৌস্তব বনজারা তো ওই লোকটাই না যাকে ভিক্টর মুখার্জির মার্ডারের জন্য ধরেছিলাম? হ্যাঁ স্যার। ওই রাতে মিসেস সালদানার বিল্ডিংয়ে কি করছিলেন? কাকতালীয় ব্যাপার হবে স্যার।
না সালভে, এটা কোনো কাকতালীয় নয়। যেভাবে সেদিন মিসেস সালদানার ফটো দেখে চমকে উঠেছিল, আমার তখনই সন্দেহ হয়েছিল যে ইনি মিসেস সালদানাকে চেনেন। এই কৌস্তব বানজারার সঙ্গে দেখা করতে হবে। নরেশ, ওটা তো নকল নাম স্যার, আসলে মেয়ে। আমি ওর নাম্বার ট্রেস করে ফাইন্ড আউট করেছি। নাজনীন, একজন মডেল। ভিক্টরের অ্যাড এজেন্সি লাস্ট ইয়ার ওকে ব্রেক দিয়েছিল। বরুণ, মনে হচ্ছে এই নাজনীন দেবীর সঙ্গে দেখা করতে হবে। রাইট স্যার। একটা কথা বলো নিখিল, এই 10 বছরের পুরনো কৌস্তুভ, অরুণা আর ভিক্টরের মধ্যে কি হয়েছিল? এরকম কি মিথ্যা রয়েছে যার জন্য কৌস্তুভকে এখনো পস্তাতে হচ্ছে? সেটা খুবই স্যাড স্টোরি স্যার। কলেজে আমরা সবাই একই গ্যাংয়ে ছিলাম। ভিক্টর আর কৌস্তব একটাই পিজি শেয়ার করত। ইনফ্যাক্ট দুজন একই ফ্ল্যাটে থাকতো, আর দুজনেই অরুণাকে খুব লাইক করতো স্যার। কিন্তু একবার যখন আমরা সবাই পিকনিকে গিয়েছিলাম, উই আর হ্যাভিং এ গ্রেট টাইম আনটিল অরুণা, অরুণা দেখো। অরুণা, অরুণা শোন, একে তুই নয় আমি বাঁচিয়েছি, বুঝলি? হ্যাঁ, কিন্তু আমি আরে কিন্তু ছাড়, 2 বছর ধরে তোর ভাড়া দিচ্ছি, আজ শোধ করতে হবে তোকে। অরুণা, কে বাঁচিয়েছে আমাকে? আমি অরুণা, আমি বাঁচিয়েছি। তোমার কিছু হয়ে যাওয়ার আগেই আমি তোমায় বাঁচিয়েছি, তাই না কৌস্তব? বল না। হ্যাঁ 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 অরুণা, ভিক্টর তোমায় বাঁচিয়েছে। থ্যাঙ্কস ভিক্টর। এই সত্যিটা কেউ অরুণাকে বলেনি কেন? ভুলটা আমাদেরই ছিল, আমাদের বলে দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা যতক্ষণে ডিসাইড করি ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ভিক্টর আর অরুণার বিয়ে হওয়ার কথা ছিল। আর এমনিতেও কৌস্তবী যখন চুপ ছিল, আমি আর জিয়া বলে কি করতাম স্যার? স্যার একটা কথা বলবো স্যার? প্রথমে আমার মনে হতো কৌস্তব নির্দোষ, কিন্তু এই সিডিটাকে শোনার পরে আমার ওর উপরে সিরিয়াসলি ডাউট হচ্ছে স্যার। আমার এটাই মনে হচ্ছে যে কৌস্তবী ভিক্টরকে মার্ডার করেছে। নিখিল, কখনো কখনো যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা হয় সেটা দেখা যায় না। এই সময় আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই কেসটার একদম প্রারম্ভ থেকে কৌস্তুভকে ফাঁসানোর একটা চেষ্টা করা হচ্ছে। আর যতক্ষণ ওই ব্যক্তি আর তার উদ্দেশ্য আমার সামনে না চলে আসে, আমি এই বিষয়টাকে ছাড়ব না। দ্যাটস গুড স্যার। কেউ তো আছে যে কৌস্তবের উপর এখনো বিশ্বাস করে। ওকে স্যার, আমি আসছি। থ্যাঙ্কস ফর কামিং। কেডি আঙ্কেল, কেডি আঙ্কেল, আমি তোমার দাদার উত্তর পেয়ে গেছি। আমার দাদা? কোন দাদা? যেটা তুমি জিজ্ঞেস করেছিলে, লাল রঙের বালতি যেটার ওজন 10 কিলো, তাতে তুমি কিছু ঢালছো আর তার ওয়েট কমে যাচ্ছে। লাল বালতি? আমি জিজ্ঞেস করেছিলাম এই দাদা? কিছুদিন আগেই তো জিজ্ঞেস করেছিলে, উত্তর হলো কয়লা। আরে আমি এই আনসার শুনতে চাই না। যখন দাদাই আমি বলিনি তখন উত্তরটা শুনে আমি কি করব? জ্বলন্ত কয়লা যদি আমরা জলের মধ্যে দিই তাহলে ওটা বাষ্প হয়ে উড়ে যাবে, এর জন্য জলের ওজন কমে যাবে। তুই জানা ভাই, বাইরে গিয়ে খেল। কি যেন, কি নাম যেন তোর? রাকেশ? মন্টি? হ্যাঁ, যাই হোক, যা। কেডি আঙ্কেল সব ভুলে গেছে। একটা লাল রঙের বালতি রয়েছে জলে ভর্তি, কিন্তু যখন আমি বালতির মধ্যে কিছু রাখছি তো সেটার ওজন কমে গিয়ে 9 কিলো হয়ে যাচ্ছে। বল কিভাবে? স্যার, আপনি এই ধাঁধাটা আমার সামনেই মন্টিকে জিজ্ঞাসা করেছিলেন। আমি জিজ্ঞেস করছিলাম? Are you sure?